চাচারা ফুবুরা দাদি সপ্তাহে আয়া বইতো বইলে বাদে ওই কিচ্ছা কাহিনীর আসর বইতো। আমাদের এই অঞ্চলে উৎসব মিন্স হালখাতা। মোরগ পোলাও শুড বি জাফরান, মালাই ঘি ছাড়া মোরগ পোলাও হবে না। পুরনো ঢাকার জীবনের ভিতরে একটা নাটকীয়তা আছে। কি জানি মিসিং, ওই কানেক্টিভিটিটা আর খুঁজে পাই না। There is no পুরান ঢাকা, নতুন ঢাকা. Dhaka is always Dhaka. বের হয়ে আমরা যেটা করি সবসময় করি, এটা আমাদের রেগুলার প্র্যাকটিস। আশেপাশের বাসার মানুষজন যারা থাকে, আত্মীয় স্বজন যারা থাকে, আমরা মসজিদের বাইরে একটা কি বলে জমায়েত করি মানে গল্প করার চেষ্টা করি। মসজিদ থেকে বের হইলে পরেই মাঠালা দেখবেন, মাঠা। ছোটতে বাইরে উঠছি আমি আমরিগোলায়। আমরিগোলার মহল্লার চারিদিকে মানে বেশিরভাগ গাছগাছালি আছিল সব বাড়িতেই, আর বড় বড় বাড়ি আছিল। কত কিসিমের যে গাছ আছিল, ওই গাছে ফল ফলারি হইতো, আমরা বাড়ির ফল ফলারি খাইতাম। আর বাইরে বি রাস্তাঘাটে মানুষজন কম আছিল, আমরা ওইখান বি যায় দৌড়াইতাম। চারিদিকে তালাওয়া ছিল, এবার বাড়ির থেকে কইতো যে খবরদার ওইদিকে যাবি না, ওখানে তালাও আছে, ডুইবা মইরা যাবি। আবার ডরাইতাম বি। বাড়ির সামনে দিয়ে গেলাম কবরস্থান, ওইদিকে মন্দির, ওইদিকে আখাড়া। তো এগুলা নীরব তখন, একেবারে নিরালা নিপট শুনশান। আমার বাসা থেকে দক্ষিণে যে রাস্তাটা চলে গেছে বেরিবাঁধ, আগে তো বাঁধ ছিল না, এখান থেকে সোজা অ্যাপ্রোচ রোডটা ছিল নদীর দিকে। যেহেতু আমাদের পুরো অঞ্চলটা কাঠের ব্যবসা, কাঠের লক থাকতো, বড় বড় নৌকা থাকতো, কিন্তু পানিটা এত পরিষ্কার ছিল যে আপনার কাছে মনে হইতো পতেঙ্গাতে আপনি গেছেন, যদি পতেঙ্গাতে শোরের মধ্যে আপনি পা ছপ করা অবস্থায় পরিষ্কার পানি, ওইরকম পরিষ্কার পানি, বালি ছোট ছোট কি বলে যে শামুক টামুক, এগুলি তখন কিন্তু ছিল, পরিষ্কার ছিল, ভালো লাগতো। খালি পায়ে হাঁটলেও বুড়িগঙ্গা ওই পাড়ের মধ্যে। ঢাকা শহরে 3টা বড় বড় নদী ছিল, বড় বড় নদী। বুড়িগঙ্গাটা যখন দেখতেছেন ওই না, অনেক চড়া নদী ছিল, বৃদ্ধাকাঙ্গিনী, বুড়িগঙ্গা, আর ছিল পাণ্ডু নদী। পুরো রমনা লেকটা, ধানমন্ডি লেকটাই পাণ্ডু নদী, এগুলো সব কানেক্টেড ছিল। সেই পাণ্ডু নদী আর ছিল নড়াই নদী, যেটা হলো গুলশান লেক, বনানী লেক, এটা হলো নড়াই নদী। পুরোটা টিলার শহর ছিল, সমগ্র বুড়িগঙ্গা নদী বন্ধ, লাল শক্ত মাটি। এবং ধানমন্ডি ঈদগাহ সেই 350 বছর আগে ঈদগাহ। পুরো ঢাকা শহরের লোক 100টা খাল দিয়ে 200টা খাল দিয়ে নৌকা করে ঈদের নামাজ পড়তে যেত। যেখানে 350 বছর আগে ঈদের নামাজ পড়েছে, সেন্ট্রাল ঈদগাহ ছিল, সেখানে ওইটাও নতুন ঢাকা হয় কী করে আবার।
পুরান ঢাকায় কিছু কিছু এরিয়া ছিল খুব ফেমাস এবং পশ এরিয়া। তার মধ্যে বলি ওয়ারি, তার মধ্যে বলি নবাবপুর, গ্যান্ডারিয়া, নারিন্দা এবং আমাদের এই বেচারামদেরি, এখানে সব রয়্যাল জমিদাররা, পশ জমিদাররা থাকতেন। তার মধ্যে এই জমিদার বাড়ি ছিল অন্যতম, এই কারণে অনেক জমিদার বাড়ি, সবার বাড়ি খুব নামকরা ছিল, রয়্যাল ফ্যামিলি ছিল তাদেরও অনেক, কিন্তু এই জমিদার বাড়ির প্রতি একটা আকর্ষণ ছিল। এই বাসা কিন্তু একটা টাইটেল ছিল জমিদার বাড়ি প্লাস সাহেব বাড়ি। এই কারণেই তারা যে চলাফেরা, তাদের যে স্টাইল, তাদের যে গেট আপ সম্পূর্ণ সাহেবী কায়দায় ছিল। বিশেষ করে এই বাসার মোগলাই ডিশ ছিল 3টা বিখ্যাত। এই জন্য নবাব সলিমুল্লাহ শেরে বাংলা সরওয়ার দিয়ে বলতেন, আগার ইয়ে 3 চিজ নেই রহেগা আপকা খবর হ্যায়, মানে ডিনারে 3টা জিনিস থাকতে হবে। কি আবদার থাকতো? সাবডেক। সাবডেক হচ্ছে খাসি মোরগটা, জানেন যেটা ফাইট করে, ওই খাসি মোরগটাকে সারা রাত ধিমা আজে রেখে, একদম হালকা আজে রেখে ওটা খাস্তা হয়ে যেত। এটা সাধারণত ফুলকপি দিয়ে, বাঁধাকপি দিয়ে হতো। এই সাবডেক হতো এবং মোরগ পোলাও হতো। আমরা তো এখন একটা সাদা পোলাওতে মুরগি দিয়ে দিই, বলি মোরগ পোলাও। মোরগ পোলাও শুড বি জাফরান, মালাই, ঘি ছাড়া মোরগ পোলাও হবে না। আরেকটা ছিল মোতানজেন, যেটা এখনকার বাবুচিরা বলতেই পারবে না হোয়াট ইজ দ্য মোতানজেন। মোতানজেন আমার কি? এটা হচ্ছে টক মিষ্টি, টক মিষ্টি মোতানজেন, এটা মোরগ পোলাও, সে জাফরান, মালাই, ঘি দিয়ে এটা বানানো হতো। এই 3টার জন্য বিখ্যাত ছিল এই জমিদার বাড়ি। ওনারা যে মোগলাই খাওয়াগুলো খেতেন সেই প্লেটে, এই প্লেটে কিন্তু ওনারা ব্যবহার করেছেন। আপনি দেখতে পাচ্ছেন আমার হাতে একটা প্লেট, পিছনে দেখেন ফাঁপা, পিছনে একটা চিমনি আছে, ভেরি ইন্টারেস্টিং। এবং একটা দেখেন এখানে একটা ছিদ্র আছে এবং একটা কাচের কক আছে, কিন্তু ওই ককটা দিয়ে ওনারা এখানে আটকিয়ে দিতেন এবং ফুটন্ত গরম পানি এই ভিতরে রাখা হতো, ফুটন্ত গরম পানি। আজকাল আমরা লেটেস্ট টেকনোলজি যেটা ইউজ করি, মাইক্রো ওভেন ইউজ করি, হটপট ইউজ করি গরম রাখার জন্য, অথচ 200 বছর আগে এই টেকনোলজি তারা বানিয়েছিল। এই কারণেই মজার ব্যাপার হচ্ছে ওনারা যখন খেতেন জাফরান, মালাই, ঘি দিয়ে খেতেন, হাত জমে যেত। এটাকে করার জন্য তারা এই প্লেটটাকে বানিয়েছিলেন, হাত জমে যেত। তখন ওনারা কি করতেন, গরম পানি রেখে দিতেন ভিতরে, কক দিয়ে আটকে দিতেন এবং খাওয়া খেতেন গরম, ফ্যান চলবে কিন্তু খাওয়া খেতেন গরম। এইটাকে তারা বানিয়েছিল, এই বুদ্ধিটা, টেকনোলজি, মেকানিজমটা বানিয়েছিল 200 বছর আগে। জাস্ট হাত কেন জমে যাবে, খাবো সুন্দরভাবে, খাবো মজা করে খাবো, না শৌখিনতা এখানেই ছিল তাদের। পাষাণের ভাঙালে ঘুম কে তুমি সোনারি ছোঁয়ায়, পাষাণের ভাঙালে আমার কাছে মনে হয় নতুন ঢাকা থেকে অনেকে পুরনো ঢাকাকে যেভাবে দেখে, অনেক অর্থে হয়তো পুরনো ঢাকা সেরকম না। যেমন নতুন ঢাকা থেকে আমরা মনে করি পুরনো ঢাকা অনেক ট্রাফিক জ্যাম, কিংবা পুরনো ঢাকা বলতে হাসান মঞ্জিল বোঝায়, বাখরখানি বোঝায়, সদরঘাট বোঝায়, কিন্তু পুরনো ঢাকার অনেকগুলো লেয়ার আছে। আমার মনে আছে অনেক আগে আমার একটা বন্ধু পারফরমেন্স করছিল পুরনো ঢাকায়, এবং সে অন্ধ হয়ে চোখে কাপড় দিয়ে পুরনো ঢাকায় নানান জায়গায় হাঁটছিল। তো পারফরমেন্স শেষে আমি তখন তাকে জিজ্ঞেস করলাম কি অনুভব করতে পারলেন পারফরমেন্সটা করে। তখন খুব সে ইন্টারেস্টিং একটা কথা বললো যে এক এলাকা থেকে আরেক এলাকায় আপনি যখন চোখ বন্ধ করে হাঁটবেন, কোন এলাকায় আসছে আপনি আন্দাজ করতে পারবেন, কারণ এক এক এলাকার এক একটা গন্ধ আছে। আপনি গন্ধ শুনেই বুঝতে পারবেন আপনি কি ইসলামপুরে আছেন, নাকি আপনি ফরাসগঞ্জে আছেন, নাকি আপনি চকবাজার আছেন। চকবাজারের দিকে গেলে হয়তো আপনি একটা কেমিক্যালের পারফিউমের গন্ধ পাবেন, ইসলামপুরের দিকে গেলে হয়তো আপনি এক ধরনের একটা কাপড়ের অন্যদিকের গন্ধ পাবেন, ফরাসগঞ্জের দিকে গেলে হয়তো আপনি দেখা যাবে যে পেঁয়াজের, হলুদের অন্য জায়গার গন্ধ পাবেন। সো গন্ধর ভিতর দিয়েই এলাকাটা বোঝা যায়। তো সাধারণত আমরা অনেক ভোরে ছবি তুলতাম, এবং ওই ভোরবেলায় দেখা যেত কিছু কিছু জায়গায় একটা খুব ইন্টারেস্টিং কৌণিক আলো পড়তো। আবার দুপুরবেলা কোনো একটা জায়গায় গেলে, যেহেতু দুই গলির মাঝখানে চিপা গলির ভিতর দিয়ে হয়তো ছোট্ট একটা চায়ের দোকান, তার সামনেই ছবি তুলছি, কিন্তু আলোটা আরেকটু অন্ধকার হয়ে যেত, কারণ ওখানে আলো ঢুকতেই পারছে না। এবং অনেকগুলো জায়গায় তাপমাত্রার পরিবর্তন হতো, কারণ যে জায়গায় আলো ঢুকতে পারছে না আপনি খুব অল্প একটু ভিতরে গেলেই দেখবেন যে আপনি একটু ঠান্ডা অনুভব করছেন, এবং আস্তে আস্তে শব্দ কেটে যেতে থাকে, বাইরের ওই শব্দগুলো পাওয়া যায় না।
কিন্তু আমার কাছে যেটা পুরনো ঢাকার সবচেয়ে ইন্টারেস্টিং যে ব্যাপারটা ছিল সেটা হলো পুরনো ঢাকার জীবনের ভিতরে একটা নাটকীয়তা আছে। অনেকগুলো জায়গায় গেলে মনে হয় একই সাথে অনেকগুলো ঘটনা ঘটছে এবং একটা যৌথতার গল্প আছে। সেটা একটা পুরনো বাড়ির ভিতরে দেখা যাবে হয়তো 12-13টা পরিবার একসাথে থাকছে, হয়তো একটাই কুয়া, ওই কুয়াটাকে ঘিরেই হয়তো দুপুরবেলা সবাই একসাথে গোসল করছে, হয়তো মাত্র 2টো রান্নাঘর বা 3টা হয়তো টয়লেট, ফলে বা একটাই ছাদ, কিন্তু ওই একটা ছাদ 12টা পরিবার মিলে শেয়ার করছে। ফলে আমাদের নতুন শহরে প্রাইভেট এবং পাবলিকের যেই সেন্সিবিলিটি, এটা পুরনো ঢাকায় অনেক সময় কিছুটা ভিন্ন। আমার কাছে মনে হয় যে আবার অনেক অংশে আমাদের নতুন ঢাকা থেকে পুরনো ঢাকাকে আমরা যেভাবে একটা রোম্যান্টিক চোখ দিয়ে দেখি, বাস্তব অর্থে যারা ওখানে থাকে তাদের জীবনটা হয়তো এত রোম্যান্টিক না। সাড়ে 700 খ্রিস্টাব্দ থেকে 1160 খ্রিস্টাব্দ পর্যন্ত সুস্পষ্টভাবে 410 বছর সমগ্র বাংলাদেশ বৌদ্ধ শাসিত অঞ্চল ছিল, স্পেশালি ঢাকাও। এবং ঢাকা বিভাগটা তখন নাম ছিল ঢাবাকা এবং ঢাকা শহরের নাম ছিল ঢাবাকা। ইটস এ পালি ওয়ার্ড, ঢাবাকা, ঢাবাকা থেকে ঢাকা এসছে। তো সেই ঢাবাকাটাই ফার্সিতে ধাওয়াকা লিখতো, ঢাকাটাই উচ্চারণ বিকৃত হতে হতে ঢাকা চলে এসছে আর কি। ওয়াটা ভাওয়েল, ওয়াটা উজ্জ হয়ে গিয়ে ঢাকা চলে এসছে। পর্তুগিজরা ড্যাক্কা লিখেছে প্রথম DAKK, ব্রিটিশরা এসে DACCA, তার মূল উচ্চারণ হলো ঢাকা। পুরানা ঢাকাটাকে ওইদিকে ফরাজগঞ্জ বা ওয়ারির দিকে নিয়ে যান, এটার মধ্যে বিভাজন আছে। ফরাজগঞ্জ বা ওয়ারি এলাকাটা একটা ধনিক শ্রেণীর জন্য ছিল, আর আমাদের এই এলাকাটা কর্মজীবী মানুষের জন্য ছিল। আগে তো বাঁধ ছিল না, বড় বড় নৌকা এখান থেকে আসছে, পুরো দেশের থেকে কাঠের যত নৌকা আসতো এখানে। এখানে আর অনেক আড়ত ছিল, কাঠের অনেক আড়ত ছিল, এবং প্রত্যেকটা আড়তের মালিক আমাদের স্থানীয় লোক ছিল। এই যে কাঠের আসা বন্ধ হয়ে গেল মানে আগে তো দেশগ্রামে ইলেকট্রিসিটি ছিল না, ছিল না। তারপরে কাঠ কাটতে কাটতে একসময় কাঠ চলে গেছে, নদী শুকিয়ে গেছে, নদীতে মাল আনা বন্ধ হয়ে গেছে। যখন ট্রাকে মাল আনা আরম্ভ হয়েছে তখন ট্রাকেরটা শিফটিং হয়ে গেছে ফরাজগঞ্জের দিকে। সুতরাং বড় যে চেঞ্জটা আসছে সেটা নদীর কারণে আসছে। এরা তো একটু দিল খোশ, হাসি খুশি লিয়া থাকই না মানুষ, ওরা কলম বহুত হাসি খুশি ঠাট্টা চ্যাংরামি এগুলা লিয়া থাকতো। তো ওই সময় ওই জিসি যারে সবসময় টিটকারি মারতাছি আর মারতাছে, ওর তো দিল কোজোর ওই বই, ওর তো দিল এক জিসি গোসাই বই মুখ দিয়া না কইবার পারলেও। এইসব মিলায়া এই ঢাকাইয়াগো লগে, এই ঢাকার বাইরের মানুষগুলো লগে এই দিক থেকে ইয়া ছিল। ঢাকাইয়া মাইয়াগো ঢাকার বাইরে কোনো দিন বিয়া দেয় নাই। বহুত বাদে আমরা দেখছি যে মাইয়াটা যেসে অসুন্দর, বিয়া দিবার পারতাছে না, ওই মাইয়ারে ঢাকার বাইরের পোলার কাছে বিয়া দিচ্ছে। ওইটা লিয়াও মনে করেন পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যারা আছে মহল্লাবাসী, ওরা এটা ভালো চোখে দেখতো না। ইমন বি ফ্যামিলি আমি দেখছি যে মাইয়া বিয়া দেয় নাই, মাইয়া সুন্দর না বইলা, মাগার এর বাদে গ্যারেমার কাছে বিয়া দিব না। ঢাকাইয়ারা সাধারণত নতুন কোনো চেঞ্জে যেতে চায় না, আমাদের সাহস খুব কম। কারণ কি, আমাদের আমছালা বলতে একটাই জিনিস থাকে, আমরা যেটা করি যেটা খাই ওটার মধ্যে পরিবর্তনে গেলে পরে আমি পারবো কি পারবো না, এই সংশয়টা ঢাকাইয়াদের ভিতরে সবসময় থাকে। বাইরে থেকে যারা আসে তাদের ভিতরে তো এই সংশয়টা থাকে না, তারা তো সব কিছু বাদ দিয়ে আসে। আমি তো কোনো কিছু বাদ দিতে পারবো না, আমার পারবো না। আমি ধরেন অনেকে আছে XYZ যা কিছু করে, কোনো কিছু হলে পরে পালায় যায়, আমি পালায় যাবো কোথায়? আমার তো পালানোর জায়গা নাই।
গরমের দিনে আমাকে দুয়ারে ওই পাটি বিছায়া এই বাড়িতে তো আর আমরা একলা না, আমার চাচারা ফুবুরা দাদি সপ্তাহে আয়া বইতো, বইলে বাদে ওই কিচ্ছা কাহিনীর আসর বইতো। ওই কিচ্ছা কাহিনীর আসরে কত রূপ কথা, কত কিছু যে ওইখান থেকে যে আমরা লিছি, আর ওইগুলা দেখা ওইটার ভিতরে আমরা ঢুকা যেতাম। টেলিভিশনের নাটক বি শুনতাম, মগর ওই কিচ্ছা কাহিনীর ওই আসর যেটা আমার কাছে এখন মনে হয় পোলাপানরা এইগুলা শুনলে তার বাদে না পোলাপানরা বই ধরবো। আমরা এখন মায়েরা পোলাপানরে কোনো অক্ষর দেই না, অগ কোনো কিচ্ছা কাহিনী শুনাই না, লিয়া যাই বই মেলায় যায় এক টাল বই কিনা দেই, এখন কই পড়, ওরা কয় না পড়ুন না। আর কিচ্ছা কাহিনী কইলেও যে একটা আদত হয়ে যায়, ওই আদতই অগটাই না লিয়া যাইব ওই বইয়ের দিকে। আমাদের এই অঞ্চলে উৎসব মিন্স হালখাতা। আপনি বলবেন যে ঈদ বড় উৎসব, আমার কাছে আমি আর ফিল থেকে বলি যে ঈদ আমাদের কাছে বড় উৎসব মনে হইতো না। ঈদ হয়, সবাই বাচ্চা কাচ্চা নতুন জামা কাপড় পরে, কিন্তু হালখাতাটা একটা কম্পিটিশনের মতো ছিল। প্রচুর আড়ত, এখানে প্রচুর ঘর, প্রচুর মিষ্টি, কে কোত্থেকে মিষ্টি আনবে। আমরা টাঙ্গাইল থেকে মিষ্টি আনতাম, কেউ সাভার থেকে আনতো, কে কত মন মিষ্টি আনলো, কার মিষ্টি কোয়ালিটি ভালো, কে তার আড়তটাকে কত সুন্দর করে সাজালো, মানে নতুন জামা কাপড় মানে সাজানো, একদম রঙিন একটা আবহাওয়া তৈরি হইতো হালখাতা ঘিরে। যেদিন সাকরাই নেই যে গুড্ডির যে হরিপি লাগতো, ওই ছেঁড়াগো দেখতাম লম্বা লম্বা লক গায়ে, ওই ইয়ালি তো বড়ই গাছের ডালি লিয়া, ওরা তো গুড্ডি উড়াইবা পারে না, ওরা লিয়া খালি ঘুরতো। ওই যে গুড্ডি কার গুড্ডি ভোকারটা হইব, ভোকারটা হইলে ওই গুড্ডিগুলি ওরা ওইটার মধ্যে লবজায় লিয়াইব। আর বাড়িতে বিহান্নে দেখতাম ওই মা চাচিরা পিঠা বানাইতো, ওই দিন একটা পিঠারিতে হাল্লাইগা থাকতো। প্রিয় নবী তোমার হাবিব জানি, দুই জাহানে শাফায়েত চাই মোরা হাশরের ঘোর নিদানে। আর আমগো কাসিদা ছিল, ওই কাসিদাটা হই না আমগো মানে ঘুমবি ভাঙতো। আর ওই কাসিদার যে সুর, ওই কাসিদা তো আমগো কলিজার ভিতরে বয়া রয়েছে। এক দুই দল না তো, ওই লালবাগের এক দল আইতাছে, সাতরাজার এক দল, কসাইতলির এক দল, নবাবগঞ্জের এক দল, হাজারিবাগের দল, দল দল তো আইতো। তো ওইটা রাখা হইতো। আবার চৈত্র সংক্রান্তির দিন হিন্দুরা আবার সং হয়ে নাচতো। আমগো চৈত পরবের মেলা হইতো এই মোগলানির চরে। ওই মেলার লেগা আমরা তামাম বছর নিজেরা ইন্তজার করতাম যে ওই মেলায় আমরা যাবো। আমরা টোপাটাপি, মাটির টোপাটাপি, ওইটা আমাকে অনেক টানতো। আর ওই মেলার আরেকটা জিনিস ছিল, মাখনা উঠতো বহুত। তো এই সব বৌজি এগো মাথায় জুড়ায় ইয়াতে বেনি ফুলের মালাটা লেপটায়া এই মাখনা লিয়া বইতো। ধীরে ধীরে চল ঘোড়া, সাথী বড় আনঘোড়া। ধীরে ধীরে চল ঘোড়া, সাথী বড় আনঘোড়া। রূপনগরের পরি হায় রে হয়েছে আজ। 1800 শেষের থেকে শুরু করে 1910-15 এই সময় ঘোড়া গাড়িটা প্রচলন ছিল। এবং এটাও দেখেছি আমার লাস্ট আমার যতটুকু আমার জ্ঞানে বলে, আমার মাকে দেখেছি ঘোড়া গাড়িতে সেই চাদর পেঁচানো যাতে পর্দাটা নষ্ট না হয়। এবং ওনারা যখন বের হতেন দুই পাশে ওনারা চাদর থাকতো, যাতে কোনো পুরুষ যাতে তাদের প্রাইভেসি নষ্ট হয়। তারা দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যেত, তারা মহিলারা ঢুকে যেত, আবার ওইটা ওনারা ব্যাক করে চলে যেতেন।
আখের ওস্তাদ চুড়িহাট্টা চাংখারপুল চকবাজার আশোক জমাদার লেন বংশাল যেহেনেই মকানের ঠিকানা থাও আমি হি একই মানু अबे कौन मामुंदी पर सामने खड़ा है जा किनार देओस ना हो पाए रास्ता है मैं नामची लौट दे এই শহর পাল্টাচ্ছে, ইটের রং, বাড়ির ছাদ, মানুষের ভাষা, কিন্তু পুরান ঢাকার আত্মা সে ঠিক আগের মতোই অবিনশ্বর। আমার ছোটবেলার এই জানলার সাথে অনেক স্মৃতি। আমি যখন পড়তে বসতাম দেখা যেত অনেক সময় একটু উদাসীন হয়ে আছি, তো আম্মু বলতো যে তুমি কি এখন কবি, যাও আকাশ দেখে আসো। তো ছোটবেলায় কি আর র্যান্ডামলি ছাদে উঠে আকাশ দেখতে যাওয়া যায়? তো আমার এই জানালাতেই আমার আকাশ দেখে বড় হওয়া। তো এই আকাশ দেখতে দেখতে আসলে এই আমাদের বাসাটা হচ্ছে রেসিডেন্সিয়াল জোনের লাস্ট প্লট, আর এই জানলা দিয়ে পুরা একটা ইন্ডাস্ট্রিয়াল জোন যেটা সেটা দেখা যায়। তো যেহেতু ইন্ডাস্ট্রিয়াল জোন তখন সব একচালা মানে সিঙ্গেল ফ্লোর সিঙ্গেল স্টোরিড ফ্যাক্টরিজ আর মিলসই ছিল এখানে বেশিরভাগ। তো আমার ওই টেরেইনটা দেখতে খুব ভালো লাগতো, আর সেটা সবচেয়ে বড় কারণ হচ্ছে আমার বাসার এই জানলা থেকে বুড়িগঙ্গা নদীটা দেখা যেত। আস্তে আস্তে আমি আর্কিটেকচারে ভর্তি হই, আমি স্থপতি। তো যখন আমি বুঝলাম যে একটা এরিয়ার মরফোলজি চেঞ্জ হতে পারে, একটা এরিয়ার স্ট্রাকচারালি না খালি আপনার ডাইমেনশনাল মেটামরফোসিস যেটা সেটাও হয়। তো আমি দেখা শুরু করলাম যে একতলা চালগুলো আর একতলা নাই, আস্তে আস্তে কেউ কেউ দোতলা করলো, কেউ তিনতলা করা শুরু করলো। তো এখানে আসলে আমার জানা মতে যেহেতু এগুলো ওয়াকফ প্রপার্টি স্টেট, এখানে দোতলা চালের পারমিশন হয়তো ছিল না তখনও, কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ খাতিরে বলেন, পলিটিক্যাল ইনফ্লুয়েন্সে বলেন, এখানে আস্তে আস্তে সেই কাজগুলো অ্যাক্টিভিটিগুলো শুরু হয়। সো ধরেন 10, 12, 11 পরের থেকে এখানকার যে নদীর দেখার যে একটা পুরা একটা স্ট্রেইট লাইন আমরা দেখতে পেতাম নদীটা, সেটার ফ্র্যাগমেন্টেশন শুরু হয়। এখন যেমন আর সেই জানলার সামনে যেতে ভালো লাগে না, কারণ এখন বুড়িগঙ্গা তো দেখাই যায় না। যে লো টেরেন ছিল একদম কাছেও 4তলা 5তলা বিল্ডিং হয়ে যাচ্ছে, আর বিল্ডিংগুলোও আসলে যে খুবই ওয়েল স্ট্রাকচারালি ডেভেলপড সেটা না। এগুলো এমন না যে ফাউন্ডেশন করে বিল্ডিং করা হচ্ছে, জাস্ট নর্মাল এখন অ্যাঙ্গেল দিয়ে বিল্ডিং করা যায়, মেটাল বিম দিয়ে বিল্ডিং করা যায়, সেভাবেই ওনারা যারা করছেন ওনারা এটা করছেন। আমাদের এই শহরটাকে যে একটা নদীকে ঘিরে উঠেছে, সেই নদীটাকে কিন্তু আমরা আর বাঁচিয়ে রাখতে পারিনি সেভাবে। এখন বুড়িগঙ্গার দিকে তাকালে মনে হয় চারপাশে বিভিন্ন ইন্ডাস্ট্রি, এদিকে ট্যানারি, ওদিকে তো আপনার জাহাজ ভাঙার কারখানা আছে, নদীর পানিটা কালো হয়ে আছে, কিন্তু এই নদীটাই কিন্তু শহরটার লাইফ লাইন। স্থপতি হিসাবে আমি যদি বলি, পুরান ঢাকা আসলে মানুষ বলে খুবই গিঞ্জি এলাকা, এটা সত্য। কিন্তু আপনি যদি হলিস্টিক্যালি ইন্টারন্যাশনালি দেখেন, যে কোনো পুরানো শহর আসলে এইভাবে অর্গানিক্যালি ডেভেলপড হয়েছে। এটা ঢাকার ক্ষেত্রে নতুন না, আপনি রোমে যান, আপনি স্পেনে যান, আপনি যেখানেই যান, এইভাবেই একটা জায়গার ডেভেলপমেন্ট হয় অর্গ্যানিক্যালি। কিন্তু আমাদের সবচেয়ে ডিফল্ট আমাদের যেটা, যে আমরা আমাদের ওই অর্গ্যানিক্যালি ডেভেলপ যে স্কেলটা আপরাইজড না করে একটা মিনিমাল স্কেলে, ওই যে জানলা থেকে দাঁড়িয়ে আকাশ দেখা যায়, সামনে কোনো অবস্ট্রাকল ক্রিয়েট হচ্ছে না, একটা লাইভলিহুডের যে ব্যাপারটা সেটাকে ধরে রাখতে পারি নাই।
কারণ দেখা গেছে যে আস্তে আস্তে ঢাকা ডেভেলপড হয়েছে। আগে এখন নতুন ঢাকা পুরান ঢাকা বলে ঢাকাকেই বিভক্ত করে দেওয়া হয়েছে। সো যারা পুরান ঢাকায় ছিল আস্তে আস্তে কাজের সুবিধার্থে, জীবনযাপনের সুবিধার্থে দেখা গিয়েছে নতুন ঢাকায় শিফট করছে। তো এখানে তো ওনারা এখন আর থাকেন না। ওনারা যেহেতু এখানে থাকেন না, ওনাদের এখানকার প্রতি ওই যে টানটা, বিলঙ্গিংনেসটা বা এখানে কি হচ্ছে সেটা আসলে ওনাদের মাথা ব্যথা আর এখন নাই। তো আস্তে আস্তে যেসব বাসা ভ্যাকেন্ট হয়ে যাচ্ছে সেসব বাসা কিভাবে ইউজড হচ্ছে, রেসিডেন্সিয়াল বাসাও মিক্সড ইউজভাবে ইউজ হচ্ছে। দেখা যাচ্ছে যে অনেক কেমিক্যাল, অনেক ইনফ্লেমেবল জিনিসপত্র আছে যে কারণে ফায়ার হ্যাজার্ডটা অনেক বেড়ে যাচ্ছে। আর সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে বাসা যেগুলো নতুন বানানো হচ্ছে সেগুলোর কোনো রুলস অ্যান্ড রেগুলেশনস ফলো করা হয় না। কোনো বাসার সাথে বাসার 1 ফিটের জায়গাও কেউ ছাড়তে রাজি না, কারণ জায়গা যদি অল্পও পায় সে পুরো জায়গাটা ইউটিলাইজ করতে চাচ্ছে। সেই ক্ষেত্রে দেখা যায় ফায়ার স্কেপের কোনো পসিবিলিটিস নাই। যেহেতু জায়গা ছোট, সেক্ষেত্রে সিঁড়িটাও ওনারা ছোটই ডিজাইন করছে। তো সিঁড়ি ছোট হওয়ার কারণে দেখা যায় যখন কোনো একটা ইনসিডেন্ট, ভিতরে অ্যাক্সিডেন্ট বা কিছু একটা হচ্ছে, বা ধরেন ওখানে কারোর ডিমাইস হলো, সেখান থেকে যে ওই ডেড বডিটাকেও এক্সকেভেট করানো সেটাও খুব ডিফিকাল্ট হয়ে যায়। ফর নাথিং আমরা কসমোপলিটন বাট ফর নাথিং, এটা একটা বেনিফিট থাকতে হবে। তো এই উন্নয়নের কোনো 2 পয়সার দাম নেই। এই উন্নয়ন শুধু আমার পকেটে টাকা আছে, আর কিছুই না, মানুষের কিছু হয় না। আমরা সবাই এত বেশি স্বার্থান্বেষী, বিশেষ করে যারা প্রশাসন এবং রাজনীতি, চাকরিজীবী, তারা সবাই আমরা ইচ অ্যান্ড এভরিওয়ান রানিং আফটার মানি, যার জন্য আমাদের বাগান, আমাদের শহর, আমাদের খেলার মাঠ সব নষ্ট হয়ে গেছে। আমরা সকল কিছু মাঝে মধ্যে চোখ দিয়ে দেখে বুঝতে চাই, কিন্তু শহরটাকে বুঝতে হলে আমার কাছে মনে হয় চোখের সাথে সাথে আমাদের যে অন্যান্য ইন্দ্রিয়গুলো আছে, আমরা যেমন গন্ধ পাই, আমরা খাবার টেস্ট করে একটা স্বাদ পাই, পুরান ঢাকাকে বুঝতে হলে এই সকল ইন্দ্রিয়গুলো দিয়ে বুঝতে হবে, তাহলে শহরটার আসল স্বাদ আমরা উপলব্ধি করতে পারবো।